আসসালামু আলাইকুম, শুভ সকাল। সার্ভেয়ার প্রেজেন্ট স্বাস্থ্য কথনে আমি প্রফেসর এম তৌহিদুল হক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আমরা হাইপারটেনশন নিয়ে কথা বলবো। হাইপারটেনশন আসলে কি, কেন এটি হয়, কি উপসর্গ নিয়ে আসে, কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই হাইপারটেনশনকে নির্ণয় করে থাকি, চিকিৎসায় ভালো হয় যদি চিকিৎসা না করি, কী কী জটিলতার সম্মুখীন হব, এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর আব্দুল কাদের আখুন। আচ্ছা আখুন সাহেব, আপনি কোথায় কী হিসাবে কাজ করছেন যদি আমার দর্শকদের একটু আমি বলেন। অধ্যাপক কার্ডিওলজি অ্যান্ড বিভাগীয় প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হাসপাতাল, ঢাকা। আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, পরের অতিথি আমার প্রফেসর আবুল কালাম আজাদ। আজাদ সাহেব, আপনি কোথায় কী হিসাবে কাজ করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। আমি অধ্যাপক মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। আমাদের স্টুডিও আসার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাই। প্রিয় দর্শক, হাইপারটেনশন নিয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি 839102 থেকে 309 এই নম্বরে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর সরাসরি আমরা স্টুডিওতে দেব। প্রিয় দর্শক, আসলে মানুষের শরীরে রক্ত চলাচলের জন্য স্বাভাবিক একটি মাত্রা আছে ব্লাড প্রেশারের। এই ব্লাড প্রেশার আসলে কি, এটি কেন হয়, এ বিষয়ে আমরা জানতে চাইব। ডক্টর কাদের, আপনি যদি আমার দর্শকদের একটু বুঝিয়ে বলেন ব্লাড প্রেশার আসলে জিনিসটা কী। আসলে উচ্চ রক্তচাপ বলার আগে আমি একটা কথা বলতে চাই যে রক্তচাপটা কি। রক্তচাপটা হচ্ছে যে আমাদের হার্ট থেকে যে রক্ত শরীরের রক্তনালী দিয়ে বিভিন্ন অর্গানে প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়ার সময় এই রক্ত চলাচলের কারণে রক্তনালীর উপরে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে রক্তচাপ। এর কি একটি স্বাভাবিক মাত্রা আছে তো নিশ্চয়ই? এটার একটা স্বাভাবিক মাত্রা আছে। যখন রক্ত চলাচল হয়, প্রেশার ছাড়া রক্ত চলাচল হতে পারে না। তো একটা স্বাভাবিক মাত্রায় এটা চলাচল হয় এবং এটা সাধারণত আমাদের প্রেশারটাকে দুই ভাগে আমরা ভাগ করি। একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার সাধারণত 100 to 130 মিলিমিটার মার্কারি পর্যন্ত থাকে এবং ডায়াস্টোলিক 60 to 80 মিলিমিটার মার্কারি যদি থাকে তাহলে আমরা বলবো এটাকে স্বাভাবিক রক্তচাপ। এইটাতেই স্বাভাবিক রক্ত চলাচল হবে। যদি কোনো কারণে এই প্রেশারের মাত্রাটা স্বাভাবিকের উপরে বেড়ে যায়, সেটাই হচ্ছে উচ্চ রক্তচাপ। আচ্ছা আজাদ সাহেব, আপনার কাছে জানতে চাইব, যেহেতু সম্প্রতি হাইপারটেনশন দিবস পৃথিবীসহ আমাদের দেশে পালিত হলো, এর মুখ্য থিমটি কী ছিল যদি আমার দর্শকদের একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মুখ্য যে থিমটা ছিল আসলে প্রথমে তাদের যে, যদি আমি বাংলায় বলি, তাদের ছিল কি আপনি আপনার ব্লাড প্রেশারটাকে মাপুন, প্রেশার যদি থাকে কন্ট্রোল করুন, আপনি অনেক দিন বাঁচুন। কেন এই মুখ্য থিমটা আপনার? আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা এখন বিশ্বের যে রোগগুলোকে বলি দুটো ভাগে ভাগ করি, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ। এখন কিন্তু একটা সময় ছিল যখন কমিউনিকেবল ডিজিজে কিন্তু মানুষ মারা যেত বেশি, যদিও কোভিড আসার জন্য পরিস্থিতিটা একটু ভিন্ন হয়ে গিয়েছে। কিন্তু এই এখন দেখেন ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে মারা যাওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি। যদি আমি নন কমিউনিকেবল ডিজিজ বলি, তার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে একটা হচ্ছে কিন্তু ব্লাড প্রেশার অ্যান্ড ইটস রিলেটেড কমপ্লিকেশন। আপনি সারা পৃথিবীতে আমরা ধরে নিচ্ছি যে প্রায় 1.7 বিলিয়ন মানুষ কিন্তু ব্লাড প্রেশারের আক্রান্ত। যদি অ্যাডাল্টের ভিতরে ধরি, গড়ে আপনার 30% মানুষ কিন্তু আক্রান্ত, এবং দেখা যাচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে যেটা হচ্ছে আরও বেশি, কিন্তু 31.5। তার মানে এই যে মানুষগুলো আক্রান্ত, পৃথিবীতে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ কিন্তু ব্লাড প্রেশার এবং ইটস রিলেটেড কমপ্লিকেশনে মারা যাচ্ছে। তাহলে এইটা যদি হয়, তাহলে প্রথম কারণ হচ্ছে আমাকে প্রেশার কন্ট্রোল করতে হবে। প্রেশার কন্ট্রোল করতে হবে। যদি আমি প্রেশার না জানি আমার প্রেশার কত, তা আমি কন্ট্রোল করবো কীভাবে? প্রেশার নিয়ে একটা মজার ব্যাপার হচ্ছে কি, যদি প্রেশার আপনি মাপেন, আমরা যাদের প্রেশার আছে আমরা মাপি না, ভয় মাপি না। যারা জানে প্রেশার আছে, 50% লোক জানেই না যে তার প্রেশার আছেন। যারা প্রেশার মাপছেন, মাপার পরও তারা জানছেন যে 50% ওষুধ খাচ্ছেন না, কেউ তেঁতুল খাচ্ছেন, কেউ আজে বাজে টোটকা নিচ্ছেন, তার মানে একবার খেলে আজীবন খেতে হবে, এই ভয় তারা খাচ্ছেন না। যারা খাচ্ছেন তাদের প্রেশার কন্ট্রোল হচ্ছে না 50% আবার, তার মানে এই রুল অফ হাফের জন্য দেখা যাচ্ছে প্রেশার কন্ট্রোল হচ্ছে না। নেক্সট হচ্ছে যে এখন যে আমরা যে কোভিড যেটা চলে আসলো, কোভিড আসার পরে দেখা যাচ্ছে যে 99% কোভিড রোগী যারা মারা গিয়েছেন তারা হয় হাই প্রেশার, অথবা ডায়াবেটিস মেলাইটাস, অথবা কোনো কিডনি রোগ, অথবা ফুসফুস রোগ, অথবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তার ভিতরে শুধুমাত্র যদি আমি প্রেশারকে ধরে নেই, প্রেশার রিলেটেড যারা থাকতেছে তাদের ক্ষেত্রে মর্টালিটিটা 2 গুণ বেড়ে যাচ্ছে। তার মানে প্রেশার একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে কারণে এবারে যে মুখ্য যে মোটোটা যেটা একটা এক্সিলেন্ট মোটো, এটা আমাদেরকে ফলো করা উচিত। আফটার 40 সবারই ব্লাড প্রেশারটা মাপা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ডক্টর কাদের, আপনার কাছে জানতে চাই, ধরুন একটি লোক দৌড়িয়ে এসে বললো আমার ব্লাড প্রেশারটা চেক করুন, একটা লোক ধূমপান করছে এসে বললো আমার ব্লাড প্রেশার চেক করে দেন, এটি কি করা উচিত? এক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের খেয়াল করতে হবে। একজন যদি দৌড়ে আসে, এই দৌড়ানোর জন্যে তার রক্তচাপটা বেড়ে যায়, সেই সময় যদি সঙ্গে সঙ্গে আমরা ব্লাড প্রেশারটা রেকর্ড করি, তাহলে সেই রেকর্ড কিন্তু বেশি হবে। তো এই তাহলে ক্ষেত্রে আপনার কাছে আমার জিজ্ঞাসা, সঠিকভাবে আমি আমার ব্লাড প্রেশার মাপতে চাই, সঠিকভাবে মাপতে গেলে কি করণীয়? সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার জন্য যে পদ্ধতি হচ্ছে, আমরা সাধারণত অফিস রেকর্ডটাকে প্রিফার করি ইন সিটিং পজিশন। একটা সিটিং পজিশনে তাকে 5 মিনিট সময় আমাদের রিল্যাক্স মোডে খুব কমফোর্টেবল ইয়েতে বসিয়ে রাখতে হবে। এই দৌড়ানোর জন্য যে প্রেশারটা বেড়েছিল, উইদিন 5 মিনিটস দ্যাট উইল কাম ব্যাক টু অরিজিনাল স্টেট। তো এই 5 মিনিট পরে যদি আমরা প্রেশারটা রেকর্ড করি, তাহলে কিন্তু এই রেকর্ডটা সঠিক হবে। পাশাপাশি রেকর্ড করার সময় আমাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আমরা হাতে প্রেশার রেকর্ড করি, সাধারণত ডান হাতে। আমাদের কাপটাকে যেন ওয়েল ফিটেড হয়, সুন্দরভাবে যেন এটা ফিট করে, হাতটাকে সম্ভব হলে একটা জায়গাতে একটা সাপোর্ট রাখতে হবে, রেখে তারপর আমাদের প্রেশার। এবং এই যে বসা, কখনো যদি পা তুলে এইভাবে বসে, সেই অবস্থায় কিন্তু প্রেশার রেকর্ড করা যাবে না। পাটা সোজা থাকবে, রিল্যাক্স থাকবে। এবং এই প্রেশার রেকর্ড করার সময় পেশেন্টকে বলতে হবে, পেশেন্ট যেন কোনো কথা না বলে। এমনকি কথা বললেও এই প্রেশারের রেকর্ড কিন্তু পরিবর্তন হতে পারে। কাজে এইভাবে আমাদের প্রিকশন নিয়ে প্রেশারটা রেকর্ড করা দরকার। এবং যদি একটা প্রথম রিডিংয়ে খুব বেশি রক্তচাপ পাওয়া যায়, তাহলে আমাদের কিন্তু 2 থেকে 3 মিনিট গ্যাপ দিয়ে আবার প্রেশারটা রেকর্ড করা দরকার। কারণ প্রেশারের রেকর্ডের গুরুত্বটা হচ্ছে যে কিছু উচ্চ রক্তচাপ যদি ডকুমেন্ট করা হয় প্রথমবারের মতো, কিছু রোগীকে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা স্টার্ট করতে হবে ব্লাড প্রেশারের রেকর্ডের ভিত্তিতে। যেমন ধরুন, যদি এই রোগীর রক্তচাপ 180 মিলিমিটার সিস্টোলিক প্রেশার, অথবা নিচের প্রেশার যেটাকে ডায়াস্টোলিক বলা হয়, এটা যদি 120 মিলিমিটার মার্কারি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু 2টা রিডিংয়েই যদি এরকম পারসিস্ট করে, সেই ক্ষেত্রে আমাদের ফলো আপ করা বা আমরা লাইফস্টাইল মডিফিকেশনের যে কথাগুলো বলি, সেগুলো করার আমাদের কোনো অপশান থাকে না, সেখানে সরাসরি আমাদের চিকিৎসায় যেতে হয়। আর যদি তার নিচে থাকে, সেই ক্ষেত্রগুলোতে আমরা তাকে ফলো আপ করি অ্যাটলিস্ট 2 রিডিং 1 উইক অ্যাপার্ট। সেই ক্ষেত্রে আমরা যদি একই রকম হাই প্রেশার পাই, তখন তাদেরকে চিকিৎসার আওতায় আমাদের নিতে হয়। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আজাদ সাহেব, আপনার কাছে জানতে চাই, দেখুন এবারে প্রতিপাদ্যর মধ্যে একটি টার্ম ছিল এম, 3টা এর কথা বলছে। মে মাসে মেজার করুন নিজের রক্তচাপ। এই যে নিজের রক্তচাপ আমরা সবসময় মাপবো না, শুধু মে মাসে মাপবো, এটা আসলে কি আমি বুঝে উঠতে পারছি না, যদি আমার দর্শকদের বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। এখন দেখেন, আমি বললাম, স্যারও বললেন যে আসলে হাইপারটেনশন থাকা মানে বিভিন্ন কমপ্লিকেশন দিকে এগিয়ে যাওয়া। তার মানে আমরা কিন্তু মাপছি না, আমরা ক্যাজুয়াল। এইটা উদ্বুদ্ধ করার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন 2005 সালে প্রথম শুরু করলো যে হ্যাঁ, একটা দিনকে ফিক্সড করে 17ই মে আপনার, যেটাকে বলা হয় যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এটাকে মাপতে বলা হলো। দেখা যাচ্ছে আসলে এটাতে ওইভাবে কাজ হচ্ছে না। এখন তারা পরে ডিসিশন নিলেন যে হ্যাঁ, এটা 2017তে গিয়ে সারা মাসব্যাপী যদি প্রেশারটাকে আমি যদি মেজার করতে পারি, মাপতে পারি, তাহলে কিন্তু একটা মাস ক্যাম্পেইনের আন্ডারে যদি আমি নিয়ে আসতে পারি মাস পপুলেশনকে, তাহলে বিশাল একটা অংশ যারা আনমাস, যেটা আমাদের যাদের প্রেশার জানি না আমরা, তাদেরকে নিয়ে আসতে পারি। তার মানে আমরা মেজারমেন্ট মান্থ বলি আমরা এটাকে। তাহলে এই ক্যাম্পেইনের আন্ডারে যদি নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে হয় কি, অনেক পেশেন্টকে আমরা, যারা জানছেন না প্রেশারটা, তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। কারণ একটা দিন যদি আমরা পালন করি, হয়তো একটা র্যালি করলাম, একটা বেলুন উড়ালাম, সেটা দিয়ে তো আসলে প্রেশার মেজারমেন্ট করা হচ্ছে না। যার মানে এটাকে উদ্বুদ্ধ করা যে আপনি আপনার নিজের প্রেশারটা মাপুন। কারণ মাপলেই, স্যার যেটা বলেন, মাপলেই আমি জানতে পারবো যে আমার প্রেশার আছে। যে জন্য এই টোটাল মাসব্যাপী এই ক্যাম্পেইনটা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা ডক্টর কাদের, আপনার কাছে জানতে চাচ্ছি, দেখুন কিছু কিছু রুগী রোগের কারণে এসে প্রেশার মাপ হয়, আর কিছু কিছু রুগী আছে অনেকেই জানে না যে তার প্রেশার আছে, সাডেন হঠাৎ যে কোনো কারণে বেড়াতে গেছে বা কেউ মাপছে, আমারটা একটু মেপে দেন। তা আপনার কাছে জানতে চাইবো, কেউ জানে কেউ জানে না, তাহলে ব্লাড প্রেশার আছে এইসব রুগীরা সাধারণত কীভাবে মানুষের কাছে আসে, ডাক্তারদের কাছে প্রেজেন্ট করে? উচ্চ রক্তচাপের বেশিরভাগ রোগী, মেজরিটি, কোনো উপসর্গ থাকে না। এদের ডায়াগনোসিস হয় ইনসিডেন্টাল, কোনো কারণে হয়তো অন্য চিকিৎসাতে আসছে। আমাদের যে কোনো ইভ্যালুয়েশনের মধ্যে ব্লাড প্রেশার কিন্তু ম্যান্ডেটরি রেকর্ডিং। তো যে কোনো চিকিৎসার জন্য গেলে কিন্তু রক্তচাপ মাপা হয়। তো যার জন্য এইভাবে কোনোভাবে রক্তচাপ মাপলেই কিন্তু তার ডায়াগনোসিসটা হয়ে যায়। এটাকে আমরা বলি ইনসিডেন্টাল ডায়াগনোসিস। এই ইনসিডেন্টাল ডায়াগনোসিসে কিন্তু বেশি হয়। আর আরেকটা জিনিস আমি বলি যে আমাদের যে হাইপারটেনশন ডে সম্পর্কে যে কথাটা প্রফেসর আজাদ সাহেব বললেন, ভেরি উনি বলছেন, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই যে মে মাস, বৎসরে একটা মাস বা একটা দিনকে উপস্থাপন করা হচ্ছে, এটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনি দেখেন সরকারি চাকরিজীবী যারা আছে তাদের কিন্তু অ্যানুয়াল হেলথ চেক আপের একটা থাকে, এসিআর যেটা আমরা বলি। তো এই এসিআর কিন্তু বৎসরে একবার করে প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর ব্লাড প্রেশার রেকর্ড করা হয়, তার ইউরিন টেস্ট করা হয়, কিছু টেস্ট ফিক্সড করে দেওয়া আছে, এগুলো করা হয়। তো এই যে বৎসরে একবার করে যে রক্তচাপ মাপার জন্য সরকারি কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে, এটা কিন্তু প্রেশার রেকর্ডের যে নর্মাল সিস্টেম সেটারই একটা অংশ। যেমন ধরেন যে যদি কোনো সুস্থ মানুষ, যারা সরকারি চাকরিতে ঢোকে তারা কিন্তু সুস্থ, কারণ তাদের হেলথ চেক আপ করে নেওয়া হয়। তার সরকারি চাকরিতে ঢোকা অবস্থায় তাদের কিন্তু হাইপার টেনশন থাকে না। এই জন্যে যাদের এরকম হাই ব্লাড প্রেশার নাই তাদেরকে কিন্তু বৎসরে একবার করে রেকর্ড করতে হয়। যদিও শাস্ত্রের বিধানে একটু পার্থক্য আছে, যে 40 বছর বয়স হলে যে কোনো মানুষের, যাদের রক্তচাপ স্বাভাবিক এবং যাদের কোনো রিস্ক নাই হাই প্রেশার ডেভেলপমেন্টের, তাদের কিন্তু বৎসরে একবার করে রেকর্ড করা রেকমেন্ডেশন করা হয়। যাদের বয়স 18 থেকে 39 বৎসর, যাদের হাই প্রেশার নাই, তাদের কিন্তু প্রতি বৎসর প্রেশার রেকর্ড করা রেকমেন্ডেশন করা হয় না। তাদেরকে বলা হয় 2 থেকে 3 বছর পর পর রক্তচাপটাকে রেকর্ড করা। কিন্তু এই 18 থেকে 39 বছর বয়সের যে গ্রুপটা আছে, ইয়াং গ্রুপ, এদের মধ্যে যাদের হাই প্রেশার ডেভেলপমেন্ট করার রিস্ক বেশি, যেমন ধরুন যে বর্ডার লাইন হাই প্রেশার, আমরা যেটাকে প্রি হাইপার টেনশন বলি, ডায়াস্টোলিক প্রেশার 80 থেকে 90, সিস্টোলিক প্রেশার 132, 139, এই গ্রুপটাকে কিন্তু আমাদের বৎসরে একবার করে রেকর্ড করতে হবে। অথবা যদি ওই অল্প বয়স্ক 18 থেকে 39 বছরের বয়স যদি ওবেজ হয়, স্বাস্থ্য যদি অনেক বেশি হয়, ওবেসিটি থাকে, স্মোকার যদি হয়, অ্যালকোহলিক যদি হয়, তাদের যদি লাইফস্টাইলটা হয় সিডেন্টারি, সব কার্যক্রম শুয়ে বসে থেকে করা, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদের কিন্তু প্রতি বৎসর একবার করে রেকর্ড করতে হয়। এবং ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এবং এই মে মাস যেটাকে সিলেক্ট করা হয়েছে, এটাও আমার মনে হয় যে উচ্চ রক্তচাপে যে সমস্ত ক্ষতিকারক দিক আছে, কারণ উচ্চ রক্তচাপ কিন্তু রিলেটেড টু হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল, রক্তনালী এবং হার্টের সমন্বয়ে হাই প্রেশার। এই উচ্চ রক্তচাপ এমন কোনো শরীরের অর্গান নাই যেটাকে ক্ষতি করে না, যেখানে রক্ত চলাচল আছে। যে যে অর্গানে রক্ত চলাচল আছে সেখানে এটা ক্ষতি করবে। এবং যেহেতু এই রক্তচাপের কোনো উপসর্গ থাকে না, সেই কারণে এটাকে কিন্তু একটা রুটিন স্ক্রিনিংয়ের আওতায় আনা খুব জরুরি। এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু সারা পৃথিবীতে একটা দিন নির্ধারণ করা হয়েছে। দিনের অনেক দিন পৃথিবীতে আমাদের দেখেন, ভ্যালেন্টাইন ডে, পয়লা বৈশাখ ইত্যাদি ইত্যাদি দিন আছে। এগুলো যে কিন্তু হাইপারটেনশন ডে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেটা মানুষের, আমাদের হয়েছে কি হাই ব্লাড প্রেশার, আমাদের ওয়ার্কেবল যারা কর্মক্ষম মানুষ, এই গ্রুপকে কিন্তু অকেজো করে ফেলে।
যার জন্য অবশ্যই আমাদের এটাকে প্রিভেনশন করতে হবে, প্রতিরোধ করতে হবে, যেন আমাদের এই অ্যাক্টিভ জনগোষ্ঠী তাদের অল্প বয়সে কর্মক্ষমতা হারিয়ে না ফেলে। এই জন্যই কিন্তু ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটা আসছে, অসংখ্য ধন্যবাদ। আজাদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজাদ সাহেব, আপনার বিশ্লেষণ সাথে করেছেন। যাওয়ার আগে আমার একজন টেলিফোনে দর্শক আছে, চলুন কথা বলে আসি। প্রিয় দর্শক, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আপনি জি পরিচয় দিয়ে আমি কি জানতে চান শাহজাহান, বলুন। বাসাবো থেকে বলছি। আমার বয়স 58। আমি চাকুরি করি, সরকারি চাকুরি, ব্যাংকে আছি আমি। তো আমার যে প্রবলেম হয়েছিল 2016-তে আমার ভার্টিগো ধরা পড়ছিল আর কি। ভাটাইগো, জি জি, তখন আমি নিউরো মেডিসিন দেখিয়েছিলাম আবিরুল ইসলাম সাহেবকে, বারডেমের। তো উনি ওষুধপত্র দিয়ে ভালো করে দিয়েছিলেন। আমার মাথাটা মাঝে মধ্যে ঘুরে যেত, শুইলে মনে হতো আমার মাথা ঘুরছে, বালিশ থেকে উঠে যাচ্ছে, এরকম হলো। এমআরআই অনেক কিছু করে পরে ওষুধ দিল, লাস্টে পরে আপনার এনজিলক 50 দিয়ে আমাকে ছেড়ে দিল আর কি, যে এনজিলক 50 খান। তো সেইটাই আমি খাচ্ছি আসলে প্রেশারের। এখন আপনার প্রশ্ন কি? এখন আমার প্রশ্ন হলো যে আমি তো দীর্ঘদিন থেকে খাচ্ছি এটা, মাঝে মধ্যে আমি প্রেশার মাপি, আমি ব্যাংকের ডক্টর আছে ওরা মাপে। তো আমি যখন একটু স্ট্রেস থাকি বা কাজের প্রেশার থাকে তখন একটু বেড়ে যায়, নিচেরটা 90 হয়, উপরেরটা 130-140-এ চলে যায়। তো এখন ওই এরপরে তো আর ওইটা এই প্রেশারের জন্য কোনো ডাক্তারের কাছে আমি যাই নাই। 2016 থেকে অ্যাঞ্জেলক 50 চলতেছে, আমি রাত্রে একটা করে খাই আর কি প্রতিদিন। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমার একটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকতে ভুলবেন না কিন্তু। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আজাদ সাহেব, আপনার কাছে জানতে চাই, যে দর্শকটি ফোনে ছিলেন, উনি যে প্রশ্ন করলেন তার সমাধানটা আপনি কি দিতে চাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি দুটো প্রশ্ন ছিল, একটা ছিল মাথা ঘোরানো, আর 2 নম্বর ছিল প্রেশারটাকে মনে হচ্ছে কন্ট্রোল হচ্ছে না। দুটো জিনিস। মাথা ঘোরানোর জন্য যদি আমরা চিন্তা করি, আসলে মাথা ঘোরানোর জন্য আমরা টার্মটাকে কতগুলোভাবে বলি, ডিজিনেস, গিডিনেস, আর একটা বলি পিরসিনকোপ, অনেকগুলো টার্ম আছে, অথবা পোস্টাল হাইপারটেনশনের জন্য হতে পারে। শুধু যদি মাথা ঘোরানো, যেটাকে আমরা বলি ভার্টিগো, সেটা যদি হয়, সেটার কারণ হচ্ছে আমরা বলি সেন্ট্রাল অথবা পেরিফেরাল বলি। আপনার যেটা ছিল সেটা ছিল আসলে মোস্ট লাইকলি পেরিফেরাল কজ। তাহলে যেহেতু আপনি এমআরআই করেছিলেন, আপনি সব পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, পেরিফেরাল কজ যদি হয়ে থাকে, পেরিফেরাল কজের জন্য সাধারণত কমন কারণ হচ্ছে কানের জন্য সমস্যা। আমরা বলি যে একটা হতে পারে বিনাল পজিশনাল ভার্টিগো, অথবা হতে পারে ভেস্টিবুলার নিউরাইটিস। ব্লাড ভেসেল রিলেটেড হতে পারে, সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, আপনার ভার্টিবুলার আর্টারি অথবা কমন ক্যারোটিড আর্টারিতে যদি কোনো আপনার ব্লক থাকে বা অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, সেটা আসলে প্রেশারের জন্য হয় না। প্রেশারের জন্য যদি মাথা ঘোরায়, সেক্ষেত্রে হতে পারে আমাদের হার্টে যদি অ্যাওরটিক স্টেনোসিস থাকে, বাল্বে অথবা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেক্ষেত্রে একটা প্রিসিনকোপের মতো একটা অ্যাটাক হয়। এটা আসলে ঠিক মাথা ঘোরানো নয় না, ওটা একটা আরেকটা জিনিস। তাহলে প্রেশারটা আপনার একটা আলাদা ফাইন্ডিং ছিল, আর কানেরটা একটা আলাদা একটা ফাইন্ডিং ছিল। প্রেশারকে যদি আমরা বলি, দুটো টার্গেট আমাদের, যদি আপনার অন্য কোনো ডিজিজ না থাকে, 130 নিচে আপনাকে রাখতে হবে, আপনাকে 85 নিচে রাখতে হবে। আমি যদি মনে করি যে আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশনের ওদের গাইডলাইনে চলে যাই, সেক্ষেত্রে আপনাকে 130-80 নিচে মাস্ট, 120-80 নিচে রাখলে আরও ভালো, যেটাকে বলা হয়, বিভিন্ন গাইডলাইন আসলে ভেরি করে। সেক্ষেত্রে আপনাকে যদি 130-90 আপনার হয়, প্রেশারটা একটু বেশি থেকে যাচ্ছে, কারণ ডায়াস্টোলিকটা আপনাকে 80-র মধ্যে, ম্যাক্সিমাম 85-র মধ্যে রাখতেই হবে আপনাকে। সেক্ষেত্রে আপনাকে অন্য একটা ওষুধ আপনাকে অ্যাড করে নিতে হবে। যেমন আপনি এখন খাচ্ছেন লোসার্টান খাচ্ছেন, এনজিলক খাচ্ছেন, সাথে আপনি একটু যদি ইউরিক অ্যাসিডে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি একটা হাইড্রোক্লোরোথায়াজের সাথে যোগ করে নিতে পারেন। অথবা আপনি হাইড্রোক্লোরোথায়াজের থেকে আরেকটা হচ্ছে থায়াজাইড লাইক ডায়াবেটিস, আমরা বলি ইনডেবামাইড, আপনি এটা যোগ করে নিতে পারেন। তাহলে একটা এডিশনাল একটা ড্রাগ আপনাকে যোগ করে নিতে হবে। আপনাকে ব্লাড প্রেশার ডায়াস্টোলিককে অবশ্যই এটাকে 85 নিচে আসলে নামিয়ে নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি প্রেশারকে কন্ট্রোল না করেন, স্যার সুন্দর করে বলছিলেন যে কন্টিনিউয়াস আপনাকে ব্লাড ভেসেল একটা ইনজুরি হতে থাকবে। ব্লাড ভেসেল ইনজুরি হবে, আপনার টার্গেট যে অর্গানগুলো, যেটাকে আমরা বলি হার্ট, কিডনি, চোখ, ব্রেইন, এই প্রত্যেকটা টার্গেট অর্গানে আপনার ড্যামেজ হতে থাকবে। এবং আরও সবচেয়ে ভয়ের কথা যেটা হচ্ছে, করোনাকালীন সময় আমরা করোনা বলতে সাধারণত বুঝি যে ফুসফুস, শ্বাসকষ্ট, মারা যাওয়া, কিন্তু বিশাল একটা অংশ আমরা পাচ্ছি করোনা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, তারপর একটা সাডেন একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, করোনা হচ্ছে, হার্ট ফেলিয়ার হচ্ছে। কারণ আপনার প্রেশার যদি কন্ট্রোল না থাকে, সাথে একটা জিনিস হচ্ছে কোলেস্ট্রল যদি কন্ট্রোল না থাকে, তাহলে দেখা যাবে কি আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস চেঞ্জ হয়, ব্লাড ভেসেলের মধ্যে কতগুলো প্লাক তৈরি হয়। এই প্লাকগুলো আপনার করোনা ভাইরাস যখন আপনি আক্রান্ত হই আমরা, তখন এই প্লাকগুলো ভেঙে যায়।
ভেঙে যায়। করোনা ভাইরাসে আক্রান্ত হলে এই প্লাকগুলো যেহেতু ভেঙে যায়, ভেঙে গিয়ে ওখানে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়। তার মানে করোনার জন্য সবচেয়ে একটা ভয়াবহ রিস্ক ফ্যাক্টর হচ্ছে তাহলে এমআই। তার মানে ভালো হয়ে যাওয়ার 1 মাস 1.5 মাস পরে 2 মাস পরে কিন্তু মারা যাচ্ছে এই রোগীগুলো, এবং আমরা প্রচুর রোগী পাচ্ছি। এগুলো যে গভর্নমেন্ট লেভেলে যে কাউন্ট হচ্ছে করোনায় মারা যাচ্ছে তার মধ্যে কিন্তু আসছেন না, উনি মারা যাচ্ছেন 1-2 মাস পরে। কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু করোনারই কনসিকুয়েন্স। তার মানে আপনাকে প্রেশারকে কন্ট্রোল করতে হবে এবং যে টার্গেটটা বললাম 130-80 নিচে নামানোর জন্য চেষ্টা করতে হবে এটাকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কাদের সাহেব। আপনার কাছে আসার আগে আমার আরেকজন দর্শক আছে, চলুন কথা বলে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। রহমতুল্লাহ বরকাতুহু। জি আমি সাতক্ষীরা ডিস্ট্রিক্টের দেবাটা থানা আজিজপুর থেকে রুহুল আমিন বলতেছি। জি, অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন সাহেব। আচ্ছা, কি জানতে চান? আমার অনেকদিন থেকে আমার তো বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি সংক্ষেপে একটু বলি। আপনার আটারিতে স্টেন্ট কিভাবে হয় এটা জানা, আর 2 নম্বর হচ্ছে আটারিতে কোলেস্ট্রলে কিভাবে জমা হয় এইটা জানা, বা তা উদ্ধার হওয়ার উপায় কি? প্রশ্নটা ক্লিয়ার হলো। হ্যাঁ, প্রশ্নটা ডক্টর কাদের ক্লিয়ার বুঝতে পারিনি, যদি আরেকবার সংক্ষেপে বলেন। কোলেস্ট্রলটা কিভাবে জমা হয় আর্টারিতে? আটারিতে স্টেন্ট, হ্যাঁ, আর্টারিতে ধমনীতে কিভাবে চর্বিটা জমা হয়, কোলেস্ট্রল কিভাবে জমা হয়, এইটার উদ্ধারের পথ কি, পথ কি? সেইটা জানা। জি জি, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যেটা প্রেশারের সাথেও সম্পর্কযুক্ত। যাদের উচ্চ রক্তচাপ থাকে, এছাড়া আরও কতগুলো ফ্যাক্টর আছে, যেমন স্মোকিং, যারা ধূমপান করেন, কোলেস্টেরলের মাত্রা যাদের বেশি থাকে, যাদের বংশের ধারা, যাদের জেনেটিকা ইনফ্লুয়েন্স থাকে, এই গ্রুপের হয় কি এই উচ্চ রক্তচাপ এবং ধূমপান বিশেষ করে রক্তনালীকে ইনজুরি করে। যখন এই রক্তনালীতে ইনজুরি করে তখন আমাদের রক্তের ভেতরে থাকা চর্বি এখানে জমা হয়। এটা একটা অনেক কমপ্লেক্স প্রসেস, যেটা আপনাকে হয়তো আমাদের পুরোটা বোঝানো ডিফিকাল্ট, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই রক্তনালীতে ইনজুরি না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার রক্তের চর্বি ওই রক্তনালীতে জমা হবে না। যখনই এই ইনজুরি হবে তখন এই রক্তনালীতে চর্বি শুধু না, চর্বির সাথে কিছু ইনফ্ল্যামেটরি এজেন্ট, আমাদের রক্তের যে বিভিন্ন কণিকা থাকে, এই কণিকাগুলো এখানে জমা হয়। জমা হওয়ার পর এর উপরে একটা লেয়ার তৈরি হয়, কারণ রক্তনালীতে কখনো রাফ সারফেস থাকতে পারে না, একটা লেয়ার তৈরি হয়, করে এটাকে কাভার করলে ওইটাকে আমরা বলি একটা ব্লক তৈরি হলো। এই ব্লকটা আস্তে আস্তে প্রোগ্রেস করে। তো এইটাকে আমরা যদি প্রিভেন্ট করতে চাই, এটার ক্ষতিকারক দিকটা কি, যদি কোনো কারণে এই যে ব্লকটাকে কাভার করলো, এটা আবার যদি কোনো কারণে ইনজুরি হয়, সঙ্গে সঙ্গে ওখানে রক্ত জমাট বাঁধবে, এবং যে রক্তনালীর জমাট বাঁধবে ওই রক্তনালীর যে সার্কুলেটরি এরিয়া, সেটা হতে পারে হার্ট, হতে পারে ব্রেন, হতে পারে আপনার পা বা পেটের কোনো অংশ, সেই অংশ কিন্তু ড্যামেজ হবে। এখন এটাকে প্রতিরোধ করার উপায় কি? কারণ আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। প্রতিরোধটা কিন্তু চিকিৎসার চেয়ে উত্তম, যার জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে আমাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার কোলেস্টেরল বেশি থাকে তাহলে সেটাকে কমানোর ব্যবস্থা করতে হবে। ধূমপান আপনার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ধূমপান শুধু না, ধূমপান এবং ধূমপানের মতো আর যে সমস্ত টোবাকো ইউজ করা হয়, যেমন জর্দা, সাদা পাতা, এগুলো খায়, এগুলোকে বন্ধ করতে, কারণ দিজ আর ইনজুরিয়াস, দিজ আর ডাইরেক্টলি ইনজুরিয়াস। এইগুলোকে আমরা কিন্তু বন্ধ করে দিতে পারি। অনেকে এসে বলে যে আমি ধূমপান করি না, কিন্তু মাঝে একটু গুল মুখে দিয়ে রাখি। গুল ও তামাক, যার জন্যে তামাকের যে কোনো প্রোডাক্ট, ধূমপান, জর্দা, সাদা পাতা, গুল, যত আছে টোবাকো প্রোডাক্ট, এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এমনকি অ্যালকোহল সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে, আমাদের রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, আমাদের খাবারের নিয়ন্ত্রণ করতে হবে। খাবারের মধ্যে বিশেষ করে আমরা যেটা সল্ট, আমরা যে লবণ খাই, ইট ইজ ইম্পর্টেন্ট রক্তচাপের জন্যে। কারণ আমাদের যদি দেখেন যে স্বাভাবিক একটা মানুষের কতটুকু লবণ খায়,
সাধারণত 9 থেকে 12 গ্রাম লবণ প্রতিদিন খায়, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু লবণের মাত্রাটা প্রতিদিন 6 গ্রামের নিচে আনতে হবে। সবচেয়ে ভালো হয় যদি 3 থেকে 6 গ্রামের মধ্যে রাখা হয়, তাহলে সেটা সবচেয়ে বেনিফিশিয়াল। এইরকম লবণ প্রতিদিনের এক্সারসাইজ করা, অন্তত 30 থেকে 45 মিনিট প্রতিদিন এক্সারসাইজ, একটু জোরে হাঁটা, এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের এই রক্তনালীতে চর্বি জমাটা থেকে আমরা রেহাই পেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি নওগাঁ থেকে বলছি। আমার নাম প্রান্তুষ, আমার বয়স 56 বছর। আমি হার্টের রোগী। আমার রোগের নাম হচ্ছে, ডাক্তার সাহেব বলেছে হার্ট অ্যাটাক। তো আমি নাইট্রোগ্লিসারিন, কার্ভেডিলল, ক্লোপিডোগ্রেল, অ্যাটারোভাস্টেটিন আর হচ্ছে প্রেশারের জন্য ক্যামলোসাট 5/20 খাই। তো 2 বছর থেকে ওষুধগুলো খাই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো আতঙ্কগ্রস্ত হলে বুকের ভিতরে ধরপড় করে। আর আরেকটা প্রশ্ন ডাক্তার সাহেব, যে যদি কোনো কারণে প্রেশারের ট্যাবলেট রাত্রে খেতে ভুলে যায়, তাহলে সেই ট্যাবলেটটা ওই দিনের ট্যাবলেটটা কিভাবে খাওয়া লাগবে, যদি কাইন্ডলি একটু আমাকে একটু বলতেন। আর আমি এখন ডাক্তারের কাছে 2 বছর থেকে যাইনি। জি, কোভিডের কারণে বুঝতে পারছি। সমস্যাকে জি জি জি। আচ্ছা সাহেব, আপনার কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তাহলে কতগুলো জিনিস আমি বলবো আসলে, স্যার যেটা বলছিলেন সাথে ধরে আমি আপনাতে চলে যাচ্ছি। আমরা প্রেশারের জন্য একটা সুন্দর কথা বলি আসলে, যেটাকে বলি যে স্যারের সাথে যোগ করবো যে ক্যাফিনটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। ক্যাফিন, আমরা কিন্তু অনেকেই এখন প্রচুর কফি খাই, কফিও কিন্তু আসলে অতটা বেশি ভালো না, একটা লিমিটেড পর্যায়ে খেতে হবে। আর একটা জিনিস আমরা বলি ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ অফ সিস্টিক হাইপারটেনশন। তাহলে ড্যাশ ডায়েটটা কি? আমরা যেটা খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে ফ্যাটটাকে অ্যাভয়েড করতে হবে। ফ্যাটের মধ্যে যেটা ডালডা বলি আমরা, এগুলো অ্যাভয়েড করতে হবে। পনির খাচ্ছি যেটা শক্ত, সেটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে ভেজিটেবল অয়েল খেতে হবে, অলিভ অয়েল ভালো, সরিষার তেল ভালো, এগুলো সূর্যমুখী তেল, এগুলো আমরা খাবো। এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আমরা শাকসবজি খাবো, আমরা ফল খাবো, আমরা কার্বোহাইড্রেট খাবো। কোনটা? কোনো সিম্পল কার্বোহাইড্রেট খাবো না, সুগারটাকে টোটালি অ্যাভয়েড করবো। এই জিনিসগুলো আমাদেরকে একটু মানতে হবে। স্যার যেটা বললেন এক্সারসাইজ, এক্সারসাইজের কোনো বিকল্প নাই, এক্সারসাইজ আমাকে করতেই হবে। যদি আমি রেগুলার এক্সারসাইজ করি, দেখা যায় যে এটা 30% ক্ষেত্রে আপনার ডিপ্রেশন কমায়, এইটা 30% ক্ষেত্রে আপনার ডেথ কমায়, এটা 30% ক্ষেত্রে এটাকে দেখা যাচ্ছে আপনার ব্রেনটাকে, মেমোরিটাকে, ডিমেনশিয়াটাকে প্রিভেন্ট করে, এটাকে অস্টিওআর্থ্রাইটিস, গিরা ব্যথাকে বন্ধ করে, ইভেন এটা ক্যান্সারকে পর্যন্ত প্রিভেন্ট করে। তার মানে আমাকে এক্সারসাইজ করতে হবে। নেক্সট হচ্ছে, আপনি একটা বললেন যে আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। যেহেতু আপনার এখন কোনো ব্যথা হচ্ছে না, আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে। এখন হার্ট অ্যাটাকের সাথে আরেকটা জিনিস সবসময় থেকে যায়, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর। এটা স্যারের আর কার্ডিওলজিস্ট, আমি তো কার্ডিওলজিস্ট না, সাথে আমরা একটা দুটো জিনিস বলি, আমরা বলি প্রিজার্ভ ফাংশন ইজেকশন ফ্র্যাকশন, আর একটা বলি রিডিউস ইজেকশন ফ্র্যাকশন। এক্ষেত্রে হার্ট অ্যাটাক যখন হয়ে যায়, হার্ট রেটটাকে আমাদেরকে কম রাখতে হবে। আসলে হার্ট রেটটা যদি আপনার বললেন যে বুক ধরফর করে, এটা আসলে কি টেনশনের জন্য নাকি আসলে আপনার হার্টবিটটা বেশি থাকে, এটা আসলে দেখতে হবে। ডাক্তারের সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। যদি আপনার হার্টবিট বেশি হয়, সেক্ষেত্রে বিভিন্ন ট্রায়ালে দেখা যাচ্ছে যে হার্টবিটটাকে আপনাকে 65 নিচে রাখতেই হবে, 60 নিচে রাখলে আরও ভালো। যদি আপনি হার্টবিট যত বেশি বাড়বে, হার্টের উপরে কাজটা তত বাড়বে, যত কাজ বাড়বে তত বেশি হার্টটা দুর্বল হবে। তার মানে হার্ট যদি এরকম হয়, আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, এইটার ভিতরে একটা ওষুধ আছে অ্যামলোডিপিন আছে, যেটাকে বলি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কিন্তু হার্ট রেট বাড়িয়ে দেয়। যদি আপনার হার্ট রেটটা বেশি থাকে, তাহলে এই যে ক্যামলোসা ডোজটাকে আপনাকে বন্ধ করে দিতে হতে পারে। হয়ে আপনি যেটা খাচ্ছেন, কার্বিডিওল খাচ্ছেন, এটা হয়তো বা এটার ডোজটাকে বাড়িয়ে নিয়ে আসতে হবে, অথবা কার্বিডিওল 2 বার খেতে হয়, না হয় আমরা অন্য কোনো বিটা ব্লকারে চলে যেতে পারি, যেটাকে হার্ট রেটটাকে আরেকটু বেশি কমায়। তাহলে আপনাকে প্রথমে মেজার করতে হবে যে হার্ট রেটটা কত, এই বুক ধরফরটা কি শুধু হার্টের জন্যই হচ্ছে, নাম্বার 1। অথবা যদি যেটা বললাম যে হার্ট ফেলিওর যখন আপনি চলে যান, তখনও কিন্তু বুক ধরফর বেড়ে যায়, হার্ট রেটটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি কম্পেনসেটেড হার্ট ফেলিওর, তখন আপনার বুক ধরফরটা বাড়তে পারে। অথবা আপনার অন্য কোনো কারণে আপনার বুক ধরফর করতে পারে। হার্টবিটটা কিন্তু যাদের হার্ট অ্যাটাক হয়, তাদের অনেক সময় এরিথমিয়া ডেভেলপ করে। এরিথমিয়া ডেভেলপ করার জন্য আপনার হার্টবিটটা ইরেগুলার হতে পারে। তখন আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, আমার একটা বুক ধরফর করছে, পাঁচটা জানি কেমন লাগছে। তার মানে এই হার্ট অ্যাটাকের সাথে কতগুলো জিনিস কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এই জিনিসগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাসেস করতে হবে, করে ডোজটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করলে আপনার জন্য একটা ভালো হবে। আর তা নাহলে যদি হার্টবিটটা বেশি থেকে যায়, যেটা হার্টের জন্য আসলে মঙ্গলজনক আসলে হবে না। এটা অসংখ্য ধন্যবাদ। আপনি সাপ্লিমেন্ট করতে যাচ্ছেন? একটু সাপ্লিমেন্ট করতে চাই। ভদ্রলোক নওগাঁ থেকে ফোন করেছেন, আমার বাড়ি নওগাঁ, যার জন্য আমি ওনাকে দুটা কথা বলতে চাই।
আসলে আপনি যে টেলিফোন করে যে জানতে চেয়েছেন আপনার সঠিক চিকিৎসা ব্যবস্থা, এই সঠিক চিকিৎসা ব্যবস্থা কিন্তু এই টেলিফোনের মাধ্যমে করা আসলে সম্ভব হবে না। কারণ চিকিৎসার যে পদ্ধতিগুলো প্রফেসর আজাদ সাহেব কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু আপনার সমন্বয় করে চিকিৎসা করতে হবে। আপনার হার্টের অ্যাটাক হয়েছে, এখানে আমার দেখতে হবে যে হার্ট অ্যাটাক কোন সারফেস ইনভলভমেন্ট করেছে, অ্যান্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস অথবা এনএসটি ইলেভেটেড এমআই। 2 নাম্বার হচ্ছে যে আপনার ওভারঅল বর্তমান অবস্থানটা কি, আপনার ডায়াবেটিসের অবস্থান কি, আপনার কোলেস্টেরলের অবস্থান কি, আপনার কিডনি কেমন আছে, আপনার হার্টের পাম্পিং ফাংশনটা কেমন আছে, এই সব কিছু সমন্বয় করে কিন্তু আপনার ঔষধটাকে রিসেট করতে হবে। তবে আপনার জন্যে যেটা সাজেশান, হাইপারটেনশানের রুগীদের আমরা যেমন বললাম যে বৎসরে একবার ফলো আপ করা দরকার, কিন্তু আপনার যেহেতু হার্টের অ্যাটাক আছে অলরেডি কিন্তু আপনি অ্যাফেক্টেড, সো আপনার প্রোটেকটিভ অ্যাপ্রোচ উইল বি মোর অ্যাগ্রেসিভ। আপনার নিয়মকানুন মানা থেকে শুরু করে আবুল কালাম আজাদ সাহেব যে সাজেশানগুলো এগুলো মানার পাশাপাশি নিয়মিত আপনার কিন্তু ফলো আপে থাকতে হবে। এটা ফলো আপ করার কোনো বিকল্প অপশান আপনার চিন্তা করার সুযোগ নাই, কারণ সময়ের সাথে আপনার চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হবে। কোনো ফিক্সড ট্রিটমেন্ট আপনি আজীবন নিয়ে থাকবেন সেটা হবে না, কারণ অ্যাটাকের পরে আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে, যে প্রসেসে আপনার হার্টের ফাংশন ডিটোরিয়েট করতে পারে, আবার এটাকে চিকিৎসাতে এটাকে কিন্তু উন্নতি করা সম্ভব। কাজে আপনার চিকিৎসার সব পদ্ধতির কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটাও কিন্তু আপনার জন্য অ্যাসেস করা দরকার। যে আপনার অ্যাটাক হয়ে গেল, আপনার রক্তনালী ব্লক হয়ে যে অ্যাটাকটা হলো, ওই ব্লকটা কি আমাদের ওপেন করে দেওয়া দরকার, না আমরা ঔষধ দিয়ে এটাকে রেখে দিব? এরকম আপনার কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত আপনার সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কারণ আমার এখানে একটু জানার কথা ছিল যে রুগীটি হার্ট অ্যাটাক হলো, ওষুধ খাচ্ছে, অ্যাঞ্জিওগ্রাম করা দরকার ছিল কি না, যে উত্তরটি আপনি অলরেডি দিয়ে দিলেন। জি, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আপনার কাছে আজাদ সাহেব জানতে চাইব, দেখুন আপনারা প্রথমেই বলছেন যে প্রতি বছর প্রায় 1,70,00,000 মতো লোক মারা যাচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে আমরা প্রিভেন্টিভ সাইড, চিকিৎসা যে প্রিভেন্টিভ সাইড আমরা চিন্তা করতে চাচ্ছি। আমরা এই ইয়াং বয়সে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। তাহলে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করব, যদি এই আইডিয়াটা একটু আজাদ সাহেব আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি। সার্বিকভাবে যদি ছোট করে আমরা এখন বলতে চাই, প্রথম হচ্ছে লাইফস্টাইল। আমরা এখন কিন্তু বাচ্চারা যখন ছোটো, যেহেতু বললেন ইয়ং বয়স, সবচেয়ে তাদের নিত্যসঙ্গী হচ্ছে একটা মোবাইল অথবা হচ্ছে ল্যাপটপ। সারাদিন বসে গেম খেলছে, সারাদিন বসে মোবাইলটা নিয়ে মাথা গুজব হয়ে বসে বসে কাজ করছে। তার মানে এই জিনিসটা কিন্তু খুব খারাপ। আমাদের ছোট সময় কিন্তু আমরা এর সাথে আর একটা জিনিস অ্যাড করে দিই, ঘরে বসে মোবাইলে খাওয়ার অর্ডার করছে ফাস্টফুড, এবং যেটা হেঁটেও আনতে হচ্ছে না, বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছে। রাইট। একটা দেখেন, তার মানে এই লাইফস্টাইলটা স্যার যেটা বলছিলেন, এটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। আমাকে খেলতে হবে, খেললে আমি যেটা বললাম আমাদের হার্ট অ্যাটাক থেকে শুরু করে, শুধু তাই না, স্মৃতিশক্তি ধরে রাখতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। নাম্বার 2 হচ্ছে খাবার কথা বলি, আমরা জাঙ্ক ফুড বলি। আপনি একটা দেখেন, আমরা বলি যে ফ্যাট সবসময় খারাপ জিনিস। ফ্যাটের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা বার্গার খাচ্ছি, মিউনিস খাচ্ছি, যাই খাচ্ছি না কেন, এগুলো কিন্তু আসলে ভেজিটেবল ফ্যাট। এগুলোকে অতিরিক্ত মাত্রায় প্রেশার দিয়ে এটা হাইড্রোজেনেটেড করে এটাকে আমাকে বলা হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলা হয়। ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে এমন একটা ফ্যাট, ওই ফ্যাট খাওয়ার থেকে গরুর মাংসর ফ্যাট খাওয়া হচ্ছে ফার বেটার দেন দি ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য খুব খারাপ। যেটা হচ্ছে আমাদের এখন বাচ্চাদের জন্য ফাস্টফুড হচ্ছে একটা নিত্যসঙ্গী। এই ফাস্টফুড ছাড়া আমাদের চলে না। আমার হাতে সময় নেই, 30 সেকেন্ডে কাজী সাহেব আমার দর্শকদের বলতে হবে, আপনি কি বলতে চান লাস্ট কথা? আসলে হাইপারটেনশন সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই তাহলে অনেক কথা বলতে হয়, এবং এই যে উচ্চ রক্তচাপ সম্পর্কে আমরা এটা থেকে জনগণকে আমরা যদি কিছু শুভ বার্তা দিতে হয়, আগে যদি আমাকে জিজ্ঞাসা করতেন 10 বছর আগে আমি অনেক কথা বলতাম, কিন্তু এখন জিজ্ঞাসা করলে আমি বলবো যে এটার জন্য একটা শুধু সুনির্দিষ্ট একটা পরিকল্পনা দরকার। এই পরিকল্পনার মধ্যে হচ্ছে আমাদের প্রেশার রেকর্ডের একটা স্ক্রিনিং পদ্ধতি ডেভেলপ করা,
যেন বৎসরে আমাদের 18 বৎসরের উপরে যত মানুষ আছে সবার বৎসরে একবার করে প্রেশার রেকর্ড করার ব্যবস্থা, যেটা সরকারিভাবে করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে আমাদের মিডিয়ার একটা ভালো রোল আছে এখানে। আমরা যে কথাগুলো বললাম, খাবারের অভ্যাস, আমাদের এক্সারসাইজ, এই এই পদ্ধতিগুলো যদি মিডিয়া থেকে বারবার প্রচার করা হয়, যেন এমনভাবে প্রচার করতে হবে যে এটা না শোনার মতো কোনো অপশান যেন কোনো জনগণের না থাকে। যেহেতু অনেক টিভি চ্যানেল আছে, প্রত্যেকের ঘরে টিভি আছে, এইভাবে যদি আমরা এই প্রচারটাকে করতে পারি, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলেই আপনি প্রচারের কিন্তু কথা বলছেন। আমাদের আমার হাতে সময় নেই, 30 সেকেন্ডে বলতে হবে যে কি কোনো মেসেজ আপনি দিতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, স্যারের সাথে শুধু যোগ করব, যেহেতু কোভিড নিয়ে আমি ডিল করি মেডিসিনের, আমি প্রেশারকে কন্ট্রোল রাখুন, প্রেশারকে কন্ট্রোল রাখুন, ডাক্তারের চেম্বারে যাবেন। অবশ্যই আপনি সবচেয়ে বেটার হচ্ছে আমরা যেটাকে বলা হয় হোম ব্লাড প্রেশার মনিটরিং। আপনি একটা ব্লাড প্রেশার মেশিন কিনে নেন, ফার্মেসিতে গিয়ে প্রেশার মাপবেন না, কারণ আপনি যাচ্ছেন সিঁড়ি দিয়ে নামছেন, গিয়ে বললেন যে প্রেশারটা মাপো, প্রেশারটা ঠিক আসে না। আর প্রেশার মাপার কতগুলো নিয়ম আছে, কোন আর্টারির মধ্যে ধরতে হবে, অনেক কিছু নিয়ম আছে। কারণ আমরা ডাক্তাররা পরীক্ষা করে দেখেছি ডাক্তারদের মধ্যে অনেক জুনিয়র ঠিকমতো প্রেশার মাপার নিয়ম জানেন না। সেক্ষেত্রে ফার্মেসিতে যে বসেন সে প্রেশার মাপতে পারেন না, তাদেরকে বিশ্বাস করবেন না। আপনি নিজে একটা মেশিন কিনে নেন, ভালো কোয়ালিটির মেশিন কিনে নেন, কারণ বলা হয় যে অ্যাম্বুলেটরি অ্যান্ড হোম ব্লাড প্রেশার মনিটরিংয়ের একটা ইম্পর্টেন্স আছে। তার মানে ভালো কোয়ালিটির যদি মেশিন হয়, আপনি প্রেশার মাপেন, যদি বেশি পাওয়া যায় সকালে বিকালে 2 বার মাপেন, বেশি পাওয়া গেলে 1 মিনিট গ্যাপে মাপেন, জি, রেকর্ড করে রাখেন, অসংখ্য ডাক্তারকে দেখান। ধন্যবাদ। আমার হাতে আর সময় নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিয়ন্ত্রিত রক্তচাপ সুস্থ জীবনের পূর্ব শর্ত। আজকের যে হাইপারটেনশন দিবস নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে এখানে ডক্টর খাদের, ডক্টর আজাদ যে কথাটি বলছিলেন যে আপনাকে হাঁটতে হবে, আর কি বললো, লবণ খাওয়াটা কমাই দিতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, ব্যায়াম করতে হবে, মোটা হলে অবশ্যই মোটা স্থূলতা কমাতে হবে, ধূমপান অ্যালকোহল যদি খান পরিহার করতে হবে। এবং আমাদের ধর্মে কিন্তু বলা আছে 5 ওয়াক্ত নামাজের কথা। তার মানে এই করোনাকালীন সময়ে যদি আমরা ঘরে বসে একটু ব্যায়াম করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং আমরা করোনাকালীন সময় বলছি যে জনসমাবেশে যাবেন না, হাত ধুতে হবে। দেখুন 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আমার 5 বার হাত ধোয়া হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ঘরে বসে প্র্যাকটিসটা করি, আমরা ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকি, আমরা আশাবাদী আমরা করোনাকে মোকাবেলা করতে পারবো, যেহেতু ভ্যাকসিনের শর্টেজ হচ্ছে আমাদের। সুতরাং আমরা আশাবাদী এখনও যে এই হাইপারটেনশন দিবসে আমরা শপথ নেই, আমরা সকলেই আমাদের প্রেশারটাকে মাপবো, যদি বাড়তি থাকে তাহলে এটা নিয়মিত ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করব, এবং যে নিয়মকানুনটি আছে সেটা ফলো করলে আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারবো। প্রিয় দর্শক, আজকের মধ্যে এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।